আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাঈদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বই হতে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের গত ক্লাসের পর থেকে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক বন্ধন বা রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন হলো অণুতে পরমাণুসমূহ একে অন্যের সাথে যে শক্তির বলে যুক্ত থাকে তাকে বলছি আমরা বন্ধন বা রাসায়নিক বন্ধন। বন্ধন কথাটার অর্থ হলো বাঁধা, অর্থাৎ অণুতে পরমাণুসমূহ একে অন্যের সাথে বাঁধা থাকে। কেমন করে খেয়াল করো। উদাহরণ হিসেবে আমরা যদি পানির কথা বলি তাহলে দেখব পানিতে হাইড্রোজেন অক্সিজেন পরমাণুগুলো একে অন্যের সাথে এভাবে যুক্ত থাকে। সুতরাং এগুলোকে বলছি আমরা বন্ধন। সোডিয়াম ক্লোরাইড অণুতে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত থাকে। এখানে যে শক্তির বলে এরা যুক্ত আছে তাকে বলছি আমরা বন্ধন। কার্বন ডাই অক্সাইড, এটাতে কার্বন এবং অক্সিজেন পরমাণু যে শক্তির বলে একে অন্যের সাথে যুক্ত আছে তাকে বলছি আমরা বন্ধন। তো আমাদের এই পঞ্চম অধ্যায়টার নামই হলো রাসায়নিক বন্ধন। এখন আমি তোমাদের আয়নিক বা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধনের আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন। আয়নিক বন্ধন হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। এর অপর নাম হলো তড়িৎযোজী বন্ধন। এই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞাটা আমরা অন্যভাবেও দিতে পারি। ধাতব ও অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর পরমাণুর বহিঃস্তর থেকে অধাতুর পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখব আমি কিছু যৌগ এখানে লিখে রাখছি অণু। লক্ষ্য করো, প্রত্যেকটা অণুতেই একটা ধাতু এবং একটা অধাতু আছে। সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। ধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা তৈরি করে সেটাই আসলে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এক্ষেত্রে ধাতব পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতব পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে। এর আগে আমি তোমাদের বলছি ধাতু ইলেকট্রন ত্যাগ করার ফলে ক্যাটায়ন তৈরি করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণের ফলে অ্যানায়ন তৈরি করে। দেখো, ধনাত্মক আধানযুক্ত আয়ন, ঋণাত্মক আধানযুক্ত আয়ন, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটে এবং এরা কাছাকাছি আসে এবং এই সোডিয়াম ক্লোরাইড বন্ধন যৌগ অণু তৈরি করে। সুতরাং এই অণুর মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে বলছি আমরা আয়নিক বন্ধন। লক্ষ্য করো, এরপরের যে অণুটা আছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। এখানে ম্যাগনেসিয়ামটা ধাতু, অক্সিজেনটা অধাতু। ঠিক এমনি করে ম্যাগনেসিয়ামটা কি করবে? ক্যাটায়ন তৈরি করবে। অক্সিজেনটা কি করবে? অ্যানায়ন তৈরি করবে। এদের ফলে এখানে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে বলি আমরা আয়নিক বন্ধন। ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, সুতরাং ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন তৈরি করে। জিঙ্ক ধাতু, অক্সিজেন অধাতু, সুতরাং এখানেও যে বন্ধনটা আছে সেটা হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন চেনার সবচেয়ে ভালো উপায় হলো অণুর মধ্যে যদি একটি ধাতু পরমাণু থাকে এবং একটি অধাতু পরমাণু থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা এই অণুর মধ্যে আয়নিক বন্ধন আছে। এবার আমরা দেখব কিভাবে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। আয়নিক বন্ধন ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যে বন্ধনের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ আয়নিক বন্ধনে ধাতু এবং অধাতু পরমাণু অংশগ্রহণ করে। আমরা জানি ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান কম। এ কারণে ধাতুসমূহ খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং অধাতুগুলো কি করে? অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি। এই বেশি হওয়ার কারণে অধাতুসমূহ সহজেই ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক আধানপ্রাপ্ত হয় এবং অ্যানায়ন তৈরি করে। ফলে এর আগে যে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিল সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন অধাতুগুলো গ্রহণ করে। ধাতুগুলো ধনাত্মক আয়ন তৈরি করে এবং অধাতুগুলো ঋণাত্মক আধান তৈরি করে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পরস্পরের মধ্যে আকর্ষণ মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ সংঘটিত হয়।
ফলে এদের মধ্যে বন্ধন তৈরি হয় আর এভাবেই আয়নিক বন্ধন সৃষ্টি হয়। সোডিয়াম ক্লোরাইডকে উদাহরণ হিসেবে নিয়ে আমরা আয়নিক বন্ধনের ব্যাখ্যাটা সহজেই দিতে পারি কিভাবে সোডিয়াম ক্লোরাইড অণু গঠন হয় তথা আয়নিক বন্ধন গঠিত হয়। সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু। সোডিয়াম ধাতু হওয়ায় এর ইলেকট্রন আয়নীকরণ শক্তির মান কম এবং এর সর্বশক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে, এটা সহজেই ত্যাগ করে। দেখো এখানে সোডিয়াম সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং সোডিয়াম ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নের সৃষ্টি করেছে। ক্লোরিন অধাতু। এই ক্লোরিন অধাতু হওয়ায় এই ইলেকট্রন আসক্তি বেশি। সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটি সহজেই গ্রহণ করতে পারে এবং ক্লোরাইড অ্যানায়ন তৈরি করে। এই যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন তৈরি হলো, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের সৃষ্টি হয়। এই আকর্ষণের ফলে এরা কাছাকাছি আসে এবং বন্ধন তৈরি করে। মোট কথা হলো সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। এই বিষয়টাকে আমরা ডায়াগ্রামের সাহায্যেও ব্যাখ্যা করতে পারি। সোডিয়ামের যদি আমি ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করি, দেখো প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় স্তরে থাকে 8টা, শেষ শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন। এই 1টি ইলেকট্রন কি করে, যখন ক্লোরিন পরমাণু কাছাকাছি আসে তখন ক্লোরিন পরমাণুকে দিয়ে দেয়। ক্লোরিনের আবার কি, প্রথম স্তরে 2টা, মাঝের স্তরে 8টা, তারপরের স্তরে আছে 7টা। এই 1টি ইলেকট্রন যখন এ নিয়ে নিল তখন এর মোট ইলেকট্রন হয়ে গেল 8টা। আর এ যখন 1টা ইলেকট্রন ছেড়ে দিল তখন এর দ্বিতীয় শক্তি স্তর তথা সোডিয়াম আয়নের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়ে গেল 8টা। এই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন তৈরি করে, এই একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করে। এই দুইটার মধ্যে আকর্ষণ ঘটে এবং সোডিয়াম ক্লোরাইড অণুর সৃষ্টি হয়। এভাবে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর মধ্যে আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি করার সময় আয়নিক বন্ধন তথা তড়িৎযোজী বন্ধনের সৃষ্টি হয়। এভাবেই আয়নিক বন্ধন সৃষ্টি হয়ে থাকে। তোমরা যদি সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন বুঝে থাকো, তাহলে তোমরা এই অণুগুলোর মধ্যে কেমন করে বন্ধন সৃষ্টি হয়েছে তা সহজেই ব্যাখ্যা করতে পারবা। এইভাবেও লিখতে পারবা, ডায়াগ্রামের সাহায্যে লিখতে পারবা। দেখো, লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু। লিথিয়াম ইলেকট্রন ছাড়বে, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। লিথিয়াম ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন গ্রহণ করবে। সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু। সোডিয়াম ইলেকট্রন ছাড়বে, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন তৈরি করবে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করবে। এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ করবে এবং আয়নিক যৌগ তৈরি করবে। এবার আসো আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর গঠন অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড অণু কিভাবে গঠিত হয় সেটা একটু জানার চেষ্টা করি। আয়নিক বন্ধন গঠনকালে এক বা একাধিক ইলেকট্রন আদান প্রদান হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরির ক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুকে দান করা হয়। ইলেকট্রন দান ও গ্রহণের ফলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন ও অক্সাইড আয়ন উৎপন্ন হয়। তখন উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, অর্থাৎ নিয়নের মতো গঠন অর্জন করে। এই বিপরীত আধানযুক্ত আয়ন পরস্পরকে আকর্ষণ করে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠিত হয়। লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখব যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, 1s2, 2s2, 2p6, 3s2। এই শেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করে। এই যে এখানে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি হলে তার ইলেকট্রন গঠন হয় এইরকম, যেটা নিয়ন গ্যাসের অনুরূপ, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ হয়। তাহলে এরকম ম্যাগনেসিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণের ফলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন অর্থাৎ ক্যাটায়ন তৈরি করে। এই ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটি অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2, 2s2, 2p4, অর্থাৎ শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 6টি। যখন এই 2টি ইলেকট্রন গ্রহণ করে তখন তার মোট ইলেকট্রন হয়ে যায় শেষ শক্তি স্তরে 8টি। তখন এটা 2- হয় এবং এখানে 6 হয়ে যায়। এইটা যখন হলো তখন দেখো অক্সিজেনের নিকটবর্তী কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন
তার মতো গঠন অর্জন করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি আমি, তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2, 2s2, 2p6, দেখো 2p6, এই তিনটা একই হয়ে গেছে, অর্থাৎ এই ইলেকট্রন ছেড়ে দিয়ে এটার মতো হয়েছে, আর এই ইলেকট্রন গ্রহণ করে এটার মতো গঠন অর্জন করছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করছে এবং স্থিতিশীলতা অর্জন করছে। এবার এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড গঠনের এটা হলো ইলেকট্রনিক পদ্ধতি, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান কিভাবে হলো, কে কয়টা চাইলো গ্রহণ করলো, এটা আমরা সমীকরণের মাধ্যমে দেখিয়েছি এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছাড়ছে, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করছে, ফলে এদের মধ্যে আয়ন তৈরি হয়েছে এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয়েছে। এটাকে আমরা লুইসের প্রতীকের সাহায্যেও দেখাতে পারি, ডায়াগ্রামের সাহায্যেও দেখাতে পারি। ডায়াগ্রাম আর লুইসের পদ্ধতিটা মোটামুটি কাছাকাছি। ডায়াগ্রামে পরমাণুগুলোর বৃত্ত দিয়ে দিয়ে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে কোন জায়গা থেকে কোন জায়গায় ইলেকট্রন স্থানান্তর ঘটলো সেটা দেখানো হয়, অনেকটা এটার মতোই। খেয়াল করো, লুইসের প্রতীকের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইডের গঠন। লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম পরমাণুর শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। এই আয়নিক বন্ধন যখন গঠন করে তখন সে 2টি ইলেকট্রন ছেড়ে দেয় এবং অক্সিজেন সেটা গ্রহণ করে এখানে আসে, এবং এটা গ্রহণ করার ফলে এবং ছেড়ে দেওয়ার ফলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি হয়, গ্রহণ করার ফলে 2- আয়ন তৈরি হয়। ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন এদের মধ্যে আকর্ষণ ঘটে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর সৃষ্টি হয়। এভাবে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পরমাণুর মধ্যে আয়নিক বন্ধনের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর সৃষ্টি হয়ে থাকে। আশা করি তোমরা ম্যাগনেসিয়াম অক্সাইড অণু কিভাবে তৈরি হয় সেটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব সোডিয়াম অক্সাইড অণুর বন্ধন গঠন। সোডিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, সুতরাং এদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে। সোডিয়াম রাসায়নিক বিক্রিয়াকালে একটা ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম রাসায়নিক বিক্রিয়াকালে যখন আয়নিক বন্ধন গঠন করে তখন তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দান করে এবং সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। কিন্তু অক্সিজেন কি করে, 2টি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ অক্সিজেনের শেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে আর 2টি ইলেকট্রন প্রয়োজন, এ যদি একটা ছাড়ে তাহলে তো বন্ধন গঠন হবে না, সুতরাং এর 2টি ইলেকট্রন ছাড়তে হবে। 2টি ইলেকট্রন ছাড়ার জন্য এর 2টি পরমাণু দরকার হয়। যেহেতু একটা ইলেকট্রন আসে একটি সোডিয়াম থেকে, সেহেতু 2টি ইলেকট্রনের জন্য 2টি সোডিয়াম পরমাণু প্রয়োজন হবে, অর্থাৎ 2টি সোডিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন আসবে এবং সেই 2টি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করবে। এই কারণে সোডিয়াম অক্সাইডের সংকেত হলো Na2O। লক্ষ্য করো, তাহলে সোডিয়াম যখন ইলেকট্রন ছাড়ে তখন এরকম একটি ইলেকট্রন বের হয়ে আসে, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে। এই দুইটা, এখন দুইটার দরকার, এই সমতা করার জন্য এই সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ ইলেকট্রনের দান এবং গ্রহণ সমান হতে হবে। এ যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে এরকম হয়, কিন্তু এ 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে ইলেকট্রন সমান করার জন্য আমরা পুরো সমীকরণকে 2 দিয়ে কি করব, গুণ করে দেব। ইলেকট্রনের সমতা হলে ছেড়ে দেওয়া এবং গ্রহণ করার ইলেকট্রনের সংখ্যা সমান। এবার এদের মধ্যে কি হবে, ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটবে এবং সোডিয়াম অক্সাইড অণু গঠিত হবে। বিষয়টাকে আমরা লুইসের পদ্ধতিতে প্রতীকের মাধ্যমে এইভাবে দেখাতে পারি। খেয়াল করো, 2টি সোডিয়াম থেকে 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুতে স্থানান্তর হয় এবং এখানে সোডিয়াম প্লাস আয়ন গঠিত করে। সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা 2। এবার এখানে অক্সাইড আয়ন তৈরি হলো, সোডিয়াম প্লাস আয়ন তৈরি হলো, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটবে এবং সোডিয়াম অক্সাইড অণু গঠিত হবে। এভাবে সোডিয়াম অক্সাইড অণুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের বন্ধন গঠন আলোচনা করব। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ধাতু, অক্সিজেন অধাতু। অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়বে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন হবে, অক্সিজেন অ্যানায়ন হবে গ্রহণ করে, ফলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড অণু গঠিত হবে। আয়নিক বন্ধনের মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইড অণু গঠিত হবে। বিষয়টা তাহলে কি হবে একটু খেয়াল করো। অ্যালুমিনিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 3, অর্থাৎ শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। এই 3টি ইলেকট্রন অ্যালুমিনিয়াম ত্যাগ করে
এবং 3+ আয়ন তৈরি করে। অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব 2 6 শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তাই এই দুইটি ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সাইড অ্যানায়ন তৈরি করে। এবার রাসায়নিক বন্ধন যখন গঠিত হয় তখন ধাতু পরমাণু এবং অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন কি হয়, আদান প্রদান হয়। ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং গ্রহণের সংখ্যা অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়া ইলেকট্রনের সংখ্যা এবং গৃহীত ইলেকট্রনের সংখ্যা সমান হতে হয়। লক্ষ্য করো এখানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছাড়ছে, সোডিয়াম 2টি ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ সমান নাই। সমান করার জন্য আমরা এই সমীকরণকে 2 দিয়ে গুণ করে দেব আর এই সমীকরণকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে কি দাঁড়ায় খেয়াল করো, দেখো এখানে ইলেকট্রনের সংখ্যা হবে 3 দুগুণে 6, এখানেও হবে 3 দুগুণে 6, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা আদান প্রদানের সংখ্যা ইলেকট্রনের সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে সমীকরণটা দাঁড়ায় এরকম, 2Al, এখান থেকে 2Al3+ আয়ন, 3 দুগুণ 6টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন। এবার 2 নম্বর সমীকরণ যেটা, সেটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 3O, 3টি অক্সিজেন, 3 দুগুণ 6টি ইলেকট্রন, আর এই পাশে হবে 3 অক্সাইড আয়ন। দেখো এবার ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং গ্রহণের সংখ্যা সমান হয়েছে, এর ফলে এখানে বিক্রিয়া সংঘটিত হবে এবং এদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে। তাহলে সামগ্রিকভাবে আমরা সমীকরণটা লিখতে পারি, ইলেকট্রনিক গঠনটা এরকম, 2টি অ্যালুমিনিয়াম পরমাণু আর এখানে 3টি অক্সিজেন পরমাণু, এদের মধ্যে থেকে উৎপন্ন হয় 2টি অ্যালুমিনিয়াম আয়ন, 3টা অক্সাইড আয়ন, অর্থাৎ 2Al3+ 3O2, এবং এদের মধ্যে তৈরি হয় Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড অণু। এই বিষয়টাকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এর গঠনটা আমরা লুইসের পদ্ধতিতেও দেখাতে পারি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যখন আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের লুইস গঠন দেখাতে যাচ্ছি তখন এই সমীকরণটার দিকে দেখো, অ্যালুমিনিয়াম পরমাণু আছে কয়টি, 2টি, দেখো আমি এখানে 2টি লিখছি, একটি, এই 2টি। অক্সিজেন কয়টি আছে, 3টি, দেখো আমি 3টি লিখছি, একটি, 2টি, 3টি, 2টি, 3টি। তাহলে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের পরমাণুগুলো এখানে লিখে দিচ্ছি। এবার এদের মধ্যে ইলেকট্রন কিভাবে স্থানান্তরিত হয়, একজন আরেকজনকে কিভাবে ইলেকট্রনটা দেয় সেটা একটু লক্ষ্য করো। দেখো এই অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে যে 3টি ইলেকট্রন, তার 2টি দেয় এই অক্সিজেনকে আর এই একটি দেয় এই অক্সিজেনকে। ফলে কি হয় দেখো, এই অক্সিজেনের 2 4 6টা ছিল আর এই দুইটা যদি আসে 8টা হয়ে যায়। এই অক্সিজেনের 2 4 2 2 4 6টি আছে, এখান থেকে একটি আসলো 7টি হলো, আবার এখান থেকে একটি আসে তাহলে কয়টি হলো, 8টি হলো। এবার এরও 8টি হয়েছে, এরও 8টি হয়েছে, এর থেকে 3টি চলে যাওয়ার ফলে এখানে আর তৃতীয় শক্তি স্তর থাকে না, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জিত হয় এবং নিয়নের গ্যাসের অনুরূপ গঠন অর্জন করে, এরও নিয়নের গ্যাসের অনুরূপ ইলেকট্রন গঠন অর্জন করে। এবার এখান থেকে যে অতিরিক্ত 2টি ইলেকট্রন, সেই 2টি ইলেকট্রন এখানে যায়, ফলে এখানে আগে থেকে কয়টা ছিল, 6টা, 2 4 6, আর এখান থেকে 2টা আসে, ফলে টোটাল কয়টা হয়, 8টা। এবার লক্ষ্য করো এখান থেকে 2টা আসছে, 8টা, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, 8টা। এর শেষ স্তর নাই, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জিত হয়, এখান থেকে 2টি এখানে গেছে, 8টা, এরও শেষ স্তর আর থাকে না। ফলে কি হয়, ফলে অ্যালুমিনিয়ামগুলো নিয়নের গ্যাসের অনুরূপ গঠন অর্জন করে এবং অক্সিজেনগুলো নিয়ন গ্যাসের অনুরূপ গঠন প্রাপ্ত হয় এবং এদের মধ্যে এরা কি তৈরি করে, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। দেখো অ্যালুমিনিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দিল তখন ক্যাটায়ন তৈরি করছে, কয়টা অ্যালুমিনিয়াম, 2টা। অক্সিজেন যখন ইলেকট্রন গ্রহণ করছে তখন অ্যানায়ন তৈরি করছে, কয়টা অক্সিজেন ছিল, 3টা। এবার এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ঘটবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড অণুর সৃষ্টি হবে। এভাবে আয়নিক বন্ধনগুলো গঠিত হয়ে থাকে। এছাড়া আরও অনেক অণুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। আমি আজকে যে আয়নিক বন্ধনগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করলাম, এগুলো যদি তোমরা বুঝতে পারো, অন্যগুলো তোমাদের পারার কথা, আমি আশা করছি সেগুলো তোমরা পারবে। আজকে আমি তোমাদের আয়নিক বন্ধন কি, কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন কিভাবে হয়, সোডিয়াম অক্সাইডের বন্ধন গঠন কিভাবে হয়, ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে কি বন্ধন আছে, কিভাবে এই বন্ধনটা গঠিত হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে
কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয় এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।